এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি দেবশঙ্কর হালদার। আলোচনায় আশিস গোস্বামী। নমস্কার, আমি আশিস গোস্বামী। আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে আলাপচারিতায় আছি, তিনি আর কেউ নন, অভিনেতা দেবশঙ্কর হালদার। গত 23 বছর ধরে আমাদের তিনি মাতিয়ে রেখেছেন। আশা করি আমরা সকলেই তাকে চিনতে পারছি, কি মঞ্চ, কি টেলিভিশন, কি ওটিটি প্ল্যাটফর্ম, কি সিনেমা, কি থিয়েটার, সব জায়গাতেই সমানভাবে সমান দক্ষতার সঙ্গে পরিচিত একটি নাম দেবশঙ্কর হালদার। দেবশঙ্কর, নমস্কার। তুমি করেই বলি, আমরা দুজনেই দুজনকে তুমি করে বলি। বেশ, হ্যাঁ। আমি থিয়েটারের আগে তোমার একটু ছেলেবেলার কথা শুনতে চাই। বেশ। ছেলেবেলা বলতে আমার ছেলেবেলা আর পাঁচজনের ছেলেবেলার থেকে অবশ্যই আলাদা, সেটা মানতেই হবে। তার কারণ এরকমটা হতে পারে যে আমি যে ঘরে জন্মগ্রহণ করেছি, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবার অনেক জায়গায় একই রকম হতে পারে, কিন্তু আমার বাবা যে পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সেই পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষ খুব কম পাওয়া যাচ্ছে সেই সময়ে। আমি পাওয়া যে যাচ্ছে না তা বলবো না, কিন্তু এটা একটু অন্য পেশা। যেহেতু আমার বাবা অভয় হালদার, তিনি আমার পিতৃদেব, তিনি অভিনেতা ছিলেন, যাত্রার অভিনেতা। ফলত আমার ছেলেবেলাটা আর পাঁচজনের ছেলেবেলা থেকে আলাদা। কি করে আলাদা যদি সেটা ব্যাখ্যা করতে হয়, সেটাই আসছি। আমি উত্তর কলকাতায় জন্মেছি, গলির গলি দস্য গলি, তার ভেতর দিয়ে আমাদের একটি পুরনো বাড়ি, যেটি আমার দাদু তৈরি করেছিলেন। সেই বাড়িতেই আমরা থাকতাম। আমার ছেলেবেলায় এই বাড়ির স্মৃতি খুব মনে আছে, যদিও এখন ওই বাড়িটা আর নেই, কিন্তু ওই ভূমিটা আছে, আর সেই বাড়ির একটা দেওয়াল আছে, এটা আমরাই রেখে দিয়েছি। সেই বাড়িতে এখন নতুন বাড়ি উঠে গেছে, কিন্তু ওই মাটিটা আছে। আমরা এই গোঁড়া ব্রাহ্মণ পরিবারের ছেলে। আমার বাড়িতে তখন দেখেছি দুবেলা নারায়ণ পুজো হতো। আমার দাদু নিজে করতেন, আমার বাবা করতেন, পরবর্তীকালে আমার দুই দাদাকেও করতে দেখেছি পৈতে হয়ে যাওয়ার পর। কিন্তু আমার আর সে পুজো করা হয়নি, আমি অন্য পুজোয় মেতে উঠেছি। এবং এই গোঁড়া ব্রাহ্মণ পরিবার যে বললাম, আমাদের কতগুলো রীতিনীতি ছিল। আমার ছেলেবেলা বলতে মনে পড়ে, আমি পাড়ায় একটা স্কুলে পড়াশোনা শুরু করেছিলাম, খুবই কাছে, সারদা মিশন, মানে মূলত মেয়েদের স্কুল। সেইখানে ক্লাস 4 অবধি ছেলেরা পড়তে পারতেন। আমার ঠাকুমা ছিলেন আমাদের গার্জেন, যেহেতু বাবা বাইরে বাইরে থাকতেন যাত্রাপালার কাজে, আর মা ছিলেন গ্রামের মানুষ। তিনি শহরে এসে আমাদের সবাইকে নিয়ে আছেন বটে, কিন্তু অভিভাবক যদি বলি, সেটি আমাদের ঠাকুমা ছিলেন। ঠাকুমা খুবই বিদুষী মহিলা ছিলেন, পড়ালেখা জানতেন, নিয়মিত পড়াশোনা করতেন। ঠাকুমা আমাদের ওই স্কুলে সারদা মিশনে ভর্তি করে দিয়েছিলেন 4 ভাই 1 বোনকে, যে ভালো পড়ালেখা হয়। কিন্তু তারই সঙ্গে এই যে ছোটোবেলায় একটা কোএডুকেশন ব্যাপার ঢুকে গেল ভেতরে, সেটা যে কী ভালো ব্যাপার, তো সেটা তখন শিখে গেলাম। এই ছোটোবেলার এই স্কুলটা ক্লাস 4 অবধি যখন হচ্ছে, তখন আমার মনে আছে যে এটি ওই মিল্ক কলোনি অঞ্চলের ভেতরে একটি স্কুল, রাজার বাগান বলে। এখন ওটা ক্ষুদিরাম বোস সরণি নাম নিয়েছে। সেখানে ওই রাজার বাড়ি আছে, রাজার বাড়ি বলতে সিংহদের বাড়ি, জমিদারদের বাড়ি, যেখানে প্রথম ওদের ওই বাড়িটায়, ওটা অবশ্য বেলগাছিয়া নাট্যশালা বলা হয়। শর্মিষ্ঠা নাটক প্রথম অভিনয় হয়, মাইকেলের বাংলা নাটক প্রথম অভিনয় হয়। তা সেই নাটমঞ্চে ওইখানে আমার বাবার নেতৃত্বে ওই স্কুলের তরফে কিন্তু নাটকও করা হয়েছে ওই মঞ্চে। ক্ষীরের পুতুল। এটা কত সাল হবে? এটা বোধ হয় 70-72 এরম সময়, 70-71 এরম সময়। তো আমার দাদারা করেছিলেন, আমি দর্শক ছিলাম। আমার বড় ভাই মেজো ভাই তাতে অভিনয় করেছিলেন। পরবর্তীকালে আমি সেখানে উঠেছি। কিন্তু এই ক্লাস 4 অবধি পড়ার পর যখন সবাই বললে যে মোটামুটি পড়ালেখা করতে পারতাম, পড়াশোনা করেছি, যে এবারে ওই ভালো স্কুল, কলেজ স্ট্রিট এলাকার স্কুলগুলোতে ভর্তি হতে হবে, তখন আমি আমার দাদাদের পদাঙ্ক অনুসরণ করে, পাড়ায় একটা মাঠ আছে আমাদের, সেই মাঠে 4টে থেকে ফুটবল আর 3:30 থেকে ক্রিকেট হতো। শীতকালে একটু আগে হতো। ওই স্কুলে পড়তে গেলে তো আমি এতটা সময় পাবো না, মানে ফিরতেই 5টা বেজে যাবে। ফলত আমি ঠাকুমাকে এবং বাবা মাকে আবদার করলাম যে আমি পাড়ার স্কুলেই ভর্তি হতে চাই বলে। আমাদের পাড়ায় যেখানে আমি থাকি একেবারে তার মোড়ে একটি স্কুল, যেটিকে সাধারণত ওঁচা স্কুল হিসেবেই চিহ্নিত করা হয়। মূলত যারা ফেল করেন তারাই ওখানে ভর্তি হন। সেইখানে আমি গিয়ে ভর্তি হলাম, এবং ভর্তি হওয়াটাও একটা দারুণ নাটকীয় ব্যাপার। যেহেতু আমি লেখাপড়ায় ভালো ছিলাম, মানে ওই আগের স্কুলে সারদাম সঙ্গে আমি ভালো রেজাল্ট করেছিলাম, এই উঁচা স্কুলে আমি তো ভালো স্টুডেন্ট হবই। তাই আমার ঠাকুমা পরামর্শ দিল, ও যা জানে, আমার ডাকনাম দেবু, ঠাকুমা ন্যাড়া বলে ডাকতেন, তো বলতেন ন্যাড়া যা জানে তাতে আমার মনে হয় এই স্কুলে ওই ক্লাসে ওর ভর্তি হওয়া উচিত না, এক ক্লাস বেশিতেই ভর্তি হওয়া উচিত। আমি জীবনে সেই ছাত্র যিনি নিজেই ডবল প্রমোশন পেয়েছি। ফলত ওই স্কুলে আমাদের কিছু চেনা জানা ছিল না। কি হলো না, ক্লাস 4 পড়ে আমি 5-এর বদলে 6-এর অ্যাডমিশন একটা টেস্ট হতো, তাতে বসলাম এবং সেটাতেও আমি ফার্স্ট হলাম।
আমি সেখানে ভর্তি হয়ে গেলাম, কিন্তু এটা একটা মজার ঘটনা, আমি কিন্তু জীবনে ক্লাস 5 পড়িনি। এবারে এই 6-এ যেহেতু চলে গেলাম, লড়াই শুরু হলো, অনেকগুলো অধ্যায় তো বেশি করে পড়তে হবে, সেই সব পড়াশুনো হলো। এই স্কুলে আমার একজন টিচার ছিলেন, তার নাম শিবশম্ভু পাল। তিনি বাংলা পড়াতেন, তিনি কৃত্তিবাস সময়ের কবি শক্তি সুনীলদের বন্ধু ছিলেন, এবং তিনি নিয়মিত সিনেমা থিয়েটার দেখতেন, যাত্রাপালাও দেখতেন। তিনি আমার জীবনে সত্যিই বলছি একটা বিরাট প্রভাব বিস্তার করেছেন, এবং আজকে যে এই কথাগুলো বলছি, এই যে থিয়েটারের সঙ্গে এতদিনের ঘর গেরস্থালি আমার, তার পিছনে ওনার ভূমিকা আছে। যেমন আমার বাবার আছে, মায়ের আছে, তেমনি আমার ওনার কথা মনে পড়ে। আমার এই পাড়াটা ছিল মানে হাটখোলা পাড়া যাকে বলে, মানে কপাট দেওয়া পাড়া না, মানে সবাই সবার বাড়িতে ঢুকতে পারে, সবাই সবাইকে জ্ঞান দিতে পারে, সবাই সবাইকে থাপ্পড় মারতে পারে, সবাই সবার জন্য কাঁদতে পারে। আমি সত্যি কথাই বলছি। এখন পাড়ার চরিত্র কিঞ্চিত বদলেছে, কিন্তু তাও খানিকটা আছে। আমাদের সদর দরজা বন্ধ হতো না রাত্রির ছাড়া, কোনো বাড়িরই বন্ধ হতো। আর এই যে এটা একান্নবর্তী পরিবার, সবাই মিলে থাকা, একসঙ্গে বাঁচা, হ্যাঁ। আমাদের পাড়াতে নর্দমা ছিল, ওই রাস্তাগুলোয় খেলতাম, যখন মাঠ ছাড়া রাস্তাতেও আমরা অনেক খেলেছি। ওই নর্দমার জল থেকে বলটাকে তোলা, মানে এই যে উৎপল দত্তের নাটকে আছে আমি কলকাতার তলায় থাকি, আমাদের ওই তলা থেকে ওপর অব্দি যাতায়াত করতে হয়েছে ছোটোবেলাতেই। ফলত আমি মিশেছি নানান ধরনের মানুষের সঙ্গে। একেবারে মূর্খ সেই অর্থে কোট আনকোট, পড়াশুনোয় ফেল করা ছেলে যাকে বলে, সেও যেমন আমার বন্ধু ছিল, এবং বেশ ভালো স্টুডেন্ট তারাও আমরা সেই সময় বন্ধু ছিল পাড়ায়। আমি যে ওই স্কুলে ভর্তি হলাম পাড়া, তার কারণ হচ্ছে আমি যাতে পড়াশুনো করেও আমি খেলাধুলো করতে পারি। এবং আমার ছোটোবেলার প্রভূত ইচ্ছে ছিল যে আমি ফুটবলার হব, এবং আমি সত্যিই ফুটবল খেলতাম, মন দিয়ে খেলতাম, এবং আমি মোহনবাগানের সাপোর্টার, বোঝাই যাচ্ছি উত্তর কলকাতায়। আমি ক্লাস 6-এ মোহনবাগানের খেলা দেখতে গেছি, এবং আমি যে স্কুল বললাম ওই স্কুলে আমার পাড়ার গুরুজন মানে দাদারা, তাদেরকে আমি আবদার করেছিলাম মাঠে যেতে চাই। তা আমাদের যে টিফিন পিরিয়ডে, তার আগের পিরিয়ডে তারা ক্লাসে ঢুকে পড়লেন, এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই তখন ক্লাস নিচ্ছেন, অশ্বিনী দাস মহাপাত্র আমার মনে আছে, তিনিও পাড়ার মোহনবাগান সাপোর্টার। ওরা ইচ্ছে করেই ওই সময় ঢুকেছিলাম, ঢুকে বললো যে ওই দেবশঙ্কর ও যেতে চায় না মাঠে, আপনার পরের ক্লাসগুলো করলে তো পারবে না যেতে, আমরা এখন মাঠে যাচ্ছি, ওকে কি নিয়ে যেতে পারি? তো উনি জিজ্ঞেস করলেন বাড়িতে জিজ্ঞেস করা হয়েছে? বললো হ্যাঁ বাড়িতে জিজ্ঞেস করেছি, বলেছে স্কুলে আছে, স্কুলের যদি পারমিশন পাওয়া যায় যাবে। তোমার বাড়িতেই স্বাধীনতাটা ছিল আর কি? হ্যাঁ, বাড়িতে অত ইয়ে ছিল না, বাড়িতে স্বাধীনতা কিন্তু ছিল। আমি মনে আছে ওদের কাঁধে চেপে চলে গেলাম, টিকিট পেলাম না, র্যাম্পার্ডে দাঁড়িয়ে খেলা দেখলাম, মোহনবাগান ওয়াড়ির ম্যাচ। আর একটা হচ্ছে এরই বিপ্রদীপে বাড়িতে কিন্তু কঠোর অনুশাসনও ছিল, মানে 6টা 6:30-র মধ্যে বাড়ি ঢুকতে হবে। সন্ধেবেলায় আমরা সবাই মিলে একটা প্রেয়ার করতাম, ব্রহ্মসঙ্গীত করতাম, কি কোনো একটা ঈশ্বর যে সেটা ঠাকুমার নেতৃত্বে। এবং এই যে ভগবানের সামনে ধূপ দেখানো সন্ধেবেলায়, এইটি আমাদের পালা করে পড়তো। আজ আমি, তো কাল আমার ছোটো ভাই, তার আগের দিন বড় ভাই, এইরকম করে করতে হতো। আমি মানি না মানি আমাকে করতে হতো। এবং যখন পরে সন্ধ্যারতি হচ্ছে, যদি বাড়িতে থাকি এবং পড়াশুনো না থাকলেও ওই সময় গিয়ে ওখানটায় বসতে হবে, এগুলোও ছিল। আর একই সঙ্গে ছিল একটা অদ্ভুত ব্যাপার, যে ওই গেরস্থালির মধ্যে, ওই অনুশাসনের মধ্যে আমি দেখেছি যে আমার বাবা, তিনি আসলে যাত্রা করেন। আমার চারপাশের চৌহদ্দিতে আমার মনে পড়ে না যে আর কোনো বাড়িতে তাদের বাবা এই ধরনের একটি কাজ করেন। কেউ হয়তো শখে অভিনয় করছেন, সেটা একটা ঠিক আছে, পেশা হিসেবে। এবং শুধু তাই না, এই ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী, এই যে বাড়িতে বাইরে থাকা, বলা হতো যাত্রাপালা তখন ওই পুজোর আগে ষষ্ঠী থেকে শুরু হতো, আর জ্যৈষ্ঠী মাস অবধি হতোই। তো এই যে 4-5 মাস বাড়ির বাইরে মানে বাইরে আসছেন 3 দিন 4 দিন অন্তর, কখনো কখনো আসাম সফর হলে তো 1 মাস অন্তর। এবং আমাদের বাবা নেই তখন, আমাদের গার্জেন মা আর ঠাকুমা। এই যে জগৎটা, যে বাবাকে আমরা দেখেছি ধার্মিক, যে বাবাকে দেখেছি সংসারী, তাকেই আবার খোলা মঞ্চে 10,000, 15,000, 5,000 দর্শকের সামনে ভিলেন সাজতে দেখেছি দিনের পর দিন। আমরা 4 ভাই 1 বোন, বোন অনেক সময় যেত না, আমরা বাবার সঙ্গে এই যাত্রাপালা দেখতে চলে যেতাম কাছাকাছি হলে। কখনো কখনো ওই বহরমপুরে মামার বাড়ির এলাকায় ওইখানেও দেখেছি। আমি আরও 2-1 জায়গায় দেখেছি। সেইখানে ওই কনসার্টের পাশে বসে, মঞ্চের ওপর কনসার্ট যেখানে বসে ঠিক তার পাশে বসে, এই পাশে ডিমান্ড নিয়ে বসে আছে একজন মানুষ, তিনি আলো চালাবেন, আর এ পাশে কনসার্ট, আর ওই দূর থেকে সব চরিত্ররা ঢুকবেন, আমি মঞ্চের ওপর। কেন বলছি এই কথাটা, যে আমি এই সময়ে যখন আমার বাবা ছোটোবেলায় যাত্রা করেন, তখন আমার স্কুলে, আমার প্রতিবেশীদের মধ্যে, আমার বন্ধুর বাড়িতে
আমাকে স্বাভাবিকভাবেই কখনো কখনো কেউ যারা জানতেন না প্রশ্ন করতেন যে তোমার বাবা কি করেন। আমি যখন বলতাম যে আমার বাবা অভিনয় করেন যাত্রায়, তখন দেখতাম সকলের মুখ চকচকে হয়ে উঠত, মানে আগ্রহে, রোমাঞ্চে এবং একটা রহস্যে। হ্যাঁ, আমি যদি বলতাম আমার বাবা সাংবাদিক, করণিক, ডাক্তার, মুক্তার, ইঞ্জিনিয়ার, তাহলে এমনটা হয়েছে হতো বলে আমার মনে হয় না। মানে এই পেশাটার মধ্যে কোথাও একটা অদ্ভুত রহস্য আছে, অন্তত তখনকার দিনে ছিল। একটা কথা আমরা প্রায়শই তখনও শুনেছি, যাত্রা করে ফাতরা লোকে। আমাকে অনেকেই প্রশ্ন করতেন, কি মানে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, কোনো কাকু জিজ্ঞেস করছেন, কোনো অভিভাবক জিজ্ঞেস করছেন, কোনো সজ্জন আত্মীয় জিজ্ঞেস করছেন, বেশ তো পড়াশুনো করছো, এগুলো ভালোই করছো, তুমিও কি তুমি তোমার বাবার লাইনে যাবে নাকি? এই যে বাবার লাইনে এবং এই শব্দটার মধ্যে এবং আগ্রহটার মধ্যে একটা রগরগে ব্যাপার ছিল। যেমন আমার বাবার ছবি বেরোলো ফেরারি ফৌজ যাত্রাপালায়, বাবা তাতে হিতেন দারোগা সাজতেন, ওই রাধা বলে একটি চরিত্রের সঙ্গে খুব ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি বেরোলো। আমি তখন ক্লাস 6-এ পড়ি। তা আমাদের ক্লাসের এক মাস্টারমশাই সেই ছবি দেখেছেন, দেখে বলেন, কী রে আজকে তোর বাবার একটা ছবি দেখলাম, দেখেছিস? তা দেখেছি তো বটেই, আনন্দবাজারে বেরিয়েছে। কিন্তু ওনার বলার মধ্যে অন্য ব্যাপার ছিল। ঠিক এরই উল্টো দিকে এই শিবশম্ভু পাল যার কথা বললাম, তিনি কিন্তু ওই যাত্রাপালা দেখতে চাইতেন। হ্যাঁ, বলতেন বাবার কাছ থেকে ওই তখন তো পাস দেওয়া হতো কলকাতায় শো হলে, সেই সব চাইতেন এবং নিয়মিত পালা দেখে ব্যাখ্যা করতেন। এই দুটোই ছিল, এই দুটো মিলে আমি ভাবতাম যে আমি কোনোদিন আমি ওই যেভাবে লোকে বলে ওই কারণেই আমি কোনোদিন অভিনয় করব না, মানে অভিনয়ের সঙ্গে যুক্ত হব না। এটা মনের ভেতর কম বয়সী অভিমানে কিংবা কিসে জানি না একটা ডিনায়াল, একটা অদ্ভুত অনিচ্ছা আগ্রহ করেছিল। এবং ঠিক আছে, আমি অন্য কিছু করবো, আমি ফুটবলার হব। সেটা বদলালো কি করে? অদ্ভুতভাবে সেটা বদলালো, তাই বলছি। মানে এরপরে তবে ছোটোবেলাটা আমাদের ওই যেটা বলছি, আর একটা কথা বলতেই হবে আমাকে, ছোটোবেলায় তখন সকল ওই সময়ের ছেলে মেয়েদের যেমন হতো, আমার মামার বাড়ি যেহেতু অনেকটা দূরে, বহরমপুর থেকে যেতে হয়, ট্রেনে করে লালগোলায় আমরা যেতাম, আমাদের মামা এসে নিয়ে যেতেন, কখনো কখনো বাবার সঙ্গেও গেছি। মানে 4 ভাই 1 বোন আর অজস্র মালপত্র, মানে ওখানে বিছানাটাও নিয়ে যাওয়া হতো কলকাতা থেকে। মামার বাড়িতে যা আছে, গ্রামের বাড়িতে যা আছে, কিন্তু এতগুলো লোক তো, বাবা সেই বেডিং বাঁধতেন, হোল্ড অল সেই ওর মধ্যে, তারপরে আরও জিনিসপত্র। আমরা 4 ভাই 1 বোন, মা আর মামা ওই বহরমপুর আসার আগে ওই লিস্ট করতেন, তাতে ওই যেরকম অনেক বাড়িতেই হয়, আমাদের সবার নাম শেষে মালে, ওটার প্রায় মালের লিস্টের মতো, আমরা তার মধ্যেই পড়তাম। তো এবং বহরমপুর এলে পর ট্রেন থামার আগেই দরজার কাছে গিয়ে ওটা রাখা থাকতো এবং মামা দেখতাম ওটা গড়িয়ে ফেলে দিতেন, ওটা গড়াতে গড়াতে প্ল্যাটফর্মে এলোমেলো ঘুরে বেড়াতো। এবার ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, এত লোক নিয়ে নামতে হবে। আর একটা হচ্ছে যে ওই গিয়ে ওইখান থেকে বাসে চেপে যখন আমরা গ্রামে পৌঁছে যেতাম, সেই যে কী অনাবিল মুক্তি, সেই যে কী আনন্দ, সে বোঝানো যাবে না। তখন আমরা ওইখানে 1 মাস থাকতাম, গরমের ছুটি বা শীতের ছুটিতে। মানে এটা কি প্রতি বছর? প্রতি বছর 2 বার হবেই। আর আমরা একটু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষই ছিলাম। বাবা রোজগার করতেন যা, ওই থেকেই আমাদের চলতো। আর আমাদের একটা বাড়ি ছিল, মাথা গোঁজার ঠাঁই ছিল। কিন্তু বাবার রোজগারের একটা মুশকিল ছিল, ঝড় জল হলে বাবার রোজগার কমে যেত, পালা কম হতো। ফলত ওটা খুব আনসার্টেন ছিল। একবার 78 সালে যখন বন্যা হলো, পুরো সিজনটা বসা। আমার মনে আছে প্রথম আমাদের বাড়িতে আমাদের খুব কষ্টও হয়েছিল। আমাদের নিজস্ব ঘরে দেখলাম একটা পার্টিশন বসে, মানে ভাড়া দেওয়া হবে, তো না দিলে চলবে না। তখন বুঝতে পারিনি কেন, সত্যি বলছি, এতটা কি প্রয়োজন ছিল, পরে বুঝেছি বড় হয়ে। কিন্তু এই যে ভাড়া এলেন, কয়েকদিন পরে সব ভুলে গেলাম, কারণ ওই ভাড়াটিয়া মানুষেরাও এত ভালো ছিলেন। তখন মনে হলো আমাদের পরিবারটা একটু বড় হয়েছে, মানে বেশ ঘরের মধ্যেই, আর তাদের ছেলে ছিল, তারাও আমার বন্ধু হলো, এইরকম করে। এই যে আমরা বুঝতে পারতাম যে আমরা এমন একটা ঘরে আছি, পরিবারে আছি, যার নৌকোটা কিন্তু দুলছে। কম বয়সেই বুঝতে পেরেছি, হয়তো এত তীব্রভাবে বুঝতে পারিনি। এখানে একটা অনিশ্চয়তা সাগরে এরা ভাসছে, কিন্তু অথচ শহরে থাকে। এরই মধ্যে আমাদের চলন এবং আমার নানান গতিবিধিতে যাওয়া, নাটকের সঙ্গে বা অভিনয়ের সঙ্গে না থাকার পণ, এই যে কারণে ফুটবলার হওয়ার ইচ্ছে, কিন্তু সেও হওয়া হয়নি। খেলতাম ভালোই, কিন্তু ওই বাবাকে একদিন একটা ফাইনাল ম্যাচ দেখাতে নিয়ে গেলাম, যেদিন আমার মনে হলো যে দারুণ হবে কিছু। সেদিন একটা হেড করতে উঠলাম, উল্টো দিকের গোলকিপার বোধহয় মাথায় মারলো বা কোথায় একটা লাগলো। আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আরজি করে শুয়ে আছি, আমার মাথার কাছে বাবা দাঁড়িয়ে, খেলা ওদিকে চলছে, মানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ফলত আমাকে নিয়ে এসছে। খুব লজ্জা হলো যে বাবাকে খেলা দেখাবো ভাবলাম, তিনি এখন আমার শুশ্রূষা করছেন। যাই হোক, সেই করতে হলো। তারপরে একটা চোট লাগলো, হাতে চোট লাগলো। আমি মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়ে আসছি, ছেড়ে দিলাম। এই 11-12 সবার মতোই যেরকম হয়, ওই আমার মাস্টারমশাইয়ের প্রভাবে আমি কিন্তু তখন কবিতা টবিতা পড়তে শুরু করে দিয়েছি, এমনি যতটা পারি হাতের কাছে।
আর দেখে ফেলেছি এর মধ্যে নান্দিকারের নাটক, উৎপল দত্তের নাটক, ইউনিভার্সিটি ইনস্টিটিউটে উৎপল দত্ত, একাডেমি অফ ফাইন আর্টসে নান্দিকার। হ্যাঁ, ক্লাস 11-এ যখন উঠলাম, মানে যখন আরেকটু পেকে উঠেছি যাকে বলে, এবং তখন আমি ওই পাড়ার স্কুল ছেড়ে মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছিলাম, সেই কারণে আমি আর একটা স্কুলে গিয়ে পড়লাম, বাঙুর এভিনিউয়ের একটা স্কুলে। সেখান থেকে তখন ফার্স্ট সেকেন্ড হতো, বাঙুর স্কুল। তো সেইখানে নানান বন্ধুদের সঙ্গে মিলে মিশে, আর আমার ওই মাস্টারমশাই স্কুলের, আগের স্কুলের শিবশম্ভু পাল, তিনি আমাদের বিষ্ণুদে পড়তে শিখিয়েছিলেন, প্রেমেন মিত্র পড়তে শিখিয়েছিলেন, সুনীল শক্তি শিখিয়েছিলেন। ওনার নিজের কবিতাও পড়েছি, খুবই শক্ত কবিতা, সিদ্ধেশ্বর সেনের কবিতা পড়েছি। সে সময় বুঝিনি, কিন্তু পড়েছি। বইমেলা যাওয়া শুরু হয়েছে, কবিতা আবৃত্তি যেখানে হয় সেই সব অনুষ্ঠান শুনতে গেছি। উপন্যাস পড়ছো না? উপন্যাসও পড়ছি, অবশ্যই উপন্যাস পড়ছি। মানে এই কিশোর উপন্যাস ছেড়ে অন্য উপন্যাসের দিকে চলে যাচ্ছি আর কি। সমরেশ বোস যেমন পড়ছি, তেমনি শীর্ষেন্দু পড়ে ফেলেছি, মানে যেগুলো হাতের কাছে পাচ্ছি। তো এইগুলো পড়তে পড়তে প্রথা এবং সংগঠন, একে যে ভাঙাটা দরকার, তারুণ্য যা বলে, মানে যা কিছু প্রতিষ্ঠিত তারই বিরোধিতা করতে পারলে বেশ আনন্দ হয়। এরকম একটা ঘটনা এখন বুঝতে পারি, তখন আমার ভেতরেও গ্রো করেছে, আমার মানে জন্মেছে আমার অনেক বন্ধু বান্ধবের সঙ্গে মিলেমিশে। তো আমরা ঠিক করলাম যে আমরা একটা পত্রিকা করবো, কারণ আমরাও লেখালেখি করতে চাইছি এবং লিখছিও কেউ কেউ। তো আমরা তখন একটা পত্রিকার উদ্যোগ করলাম। আমার মাস্টারমশাইয়ের কাছে গেলাম, তিনি তাতে ওই সুনীলের কবিতা জোগাড় করে দিলেন, প্রচ্ছদ আঁকলেন চণ্ডী লাহিড়ী, ভেতরে আরও অনেকে লেখা দিয়েছেন, আর আমাদের নিজেদের লেখাগুলো তাতে গুঁজে দিলাম স্বাভাবিকভাবে। এবং ভাবলাম যে এই তো একই পংক্তিতে পড়ে গেলাম। সাদা কালো একটা ছোট্ট পত্রিকা, খুবই খারাপ দেখতে হয়েছে, মানে কিন্তু তবু এর অহংকারে আমার মনে আছে এই পত্রিকাটা নিয়ে যেদিন প্রথম আমার ওই মাস্টারমশাইয়ের ঘরে ঢুকলাম, হাতে ওই পত্রিকাটা ছিল, তখন উনি আমায় জিজ্ঞেস করলেন, ওটার দিকে তাকিয়ে দূর থেকে, কি বুঝতে পারেননি কী নিয়ে এসছে, তো উনি জিজ্ঞেস করলেন কে গেল, মানে উনি শ্রাদ্ধের কার্ড ভেবেছিলেন ওটাকে। তো মানে উনি এরকম রসিক মানুষ ছিলেন, রসিকতা করে কথা বলতেন। কেউ তো যায়নি, বলে হাতে কি, আমি বলতে পারছি না তখন পত্রিকায়, আমার কে গেল টেলো বলতে, আমি ভেবেছি শ্রাদ্ধের কার্ড ওটা, মানে এত খারাপ দেখতে হয়েছে। এই করতে করতে আমরা তখন ওই শিখছি, পড়ছি, জানছি, এবং সমরেশ বসু, শীর্ষেন্দু, সুনীল, শক্তি, এসব পড়তে পড়তে সুবিমল মিশ্রের দিকে যাচ্ছি, বোঝবার চেষ্টা করছি, কমল কুমার মজুমদার। হ্যাঁ, যা কিছু অন্যরকম, যা কিছু বুঝছি না ততটা, সেটাই একটা কিরকম পেয়ে বসছে, মানে তাকে বুঝতে হবে শুধু না, তার প্রতি একটা আকর্ষণ, মানে অন্যরকম। এই যে অন্যরকম হওয়াটা মারাত্মক ব্যাপার, এইটা কেউ আর কানে দিয়ে দিয়েছিল। ফলত জীবনযাপনেও যে আমি অন্যরকম হব, এই অহংকার ভেতরে তৈরি হচ্ছিল। এই করতে গিয়ে যেটা হলো যে প্রথাগত যে পড়াশুনো সেটা একটু মার খেলো। মানে বাবা মা বলবেন যে ভালো পড়াশুনো ঠিক করতে হবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এ তো সব বাবা মাই বলেন, কিন্তু ওটা না করাই তো প্রথার ভাঙা, এরকমটাও মনে হচ্ছিল। কত ছেলেই তো পড়াশুনো করে ভালো করবে, রেজাল্ট করবে, এ করবে, আমি তো অন্যরকম একটা কিছু করবো ভাবছি, কিন্তু কী রকম সেটা জানি না, কিছুই জানি না। তাই আমি জানি যে আমার বাবা মা এবং আমাকে যারা ভালোবাসতেন তাদের প্রভূত কষ্ট দিয়েছি এই সময়ে। আমি এই সময় থেকে কষ্ট দেওয়া আমার শুরু। তার কারণ হচ্ছে আমি তো মানিনি, যেমন করে চললে হতো, খুব মৃদুভাবে মানিনি। খুব জোরে না বললে তাও বোঝা যায়, তারা বোঝেন, কিন্তু এরা বুঝতেই পারছে না কি চায়। ফলত আমি এই রেজাল্টটা খারাপ করলাম, মানে ভালো হলো না তত। সেই সময় আমার আরও কিছু বন্ধুবান্ধব জুটে গেল, এবং আমি বুঝলাম যে এই যে লেখালেখিতে, কবিতায়, উপন্যাসে, গল্পে, এইসবে আমরা যেগুলো বলছি সেগুলো হচ্ছে মানুষের কথা। তা সেটা কি শুধু কবিতা লিখে হবে? তখন হাতছানি তাদের সঙ্গে দেখা হচ্ছে, সেই সব মানুষদের সঙ্গে যারা নাকি বলছেন না ওই যে কবিতা টবিতা দিয়ে হবে না, জীবনে নামতে হবে, হ্যাঁ, তার জন্য লড়াই করতে হবে। ফলত আমি সেই রকম কিছু আমার বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে, এবং সে যে আমার জীবনে কত বড় কাজ হয়েছে, ভাগ্যিস প্রভাবিত হয়েছিলাম। আমি স্কটিশ চার্চ কলেজে পড়তে গেলাম শুধুমাত্র ছাত্র রাজনীতি করবো বলে, কারণ ওইখানকার যিনি সেই সময়ের নেতা, তিনি আমাকে প্রভাবিত করেছিলেন। তিনি বললেন এখানে আমাদের কলেজে ভর্তি হন। আমি ভর্তি হলাম, এবং ভর্তি হওয়ার 6 মাসের মধ্যে আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হয়েছিলাম আমাদের ইউনিয়নের। পরবর্তীকালে সেক্রেটারির কাজ করেছি। তখন মনে হতো যে এইটাই আমার কাজ, এই মানুষের জন্য কাজ করা, নিজের স্বার্থ ছেড়ে কাজ করা, এবং সেটা সিরিয়াসলি করেছি। অন্তত 3 বছর তো খুব করেইছি, সেই জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু তাতে কোনো পরোয়া করিনি। এই যে করছি যখন দিন রাত, এই করতে করতে হঠাৎ আমার ওই খাওয়ার ঠিক নেই, কোনো কিছুরই রুটিনের ঠিক নেই। আমি থাকি উত্তর কলকাতায়, কিন্তু আমি বেশিরভাগটাই ওয়ান হোস্টেলে থাকি আমাদের। আমার একবার টাইফয়েড হলো মারাত্মক, এবার সেটা রিল্যাপস করলো 3 মাস। আমি সেই সময় বাড়িতে, তখন আমি পরীক্ষা দিয়ে দিয়েছি গ্র্যাজুয়েশনের, জাস্ট দিয়েছি। ওই যে 3 মাস বাড়ি শুয়ে পড়তে হলো, ওদের থেকে বিচ্ছিন্ন, মানে ওই যে চলন, ওই যে ঘূর্ণন, ওর থেকে আলাদা হয়ে যাওয়া,
তখন কিন্তু আমি একটু ব্যাপারটাকে আলাদা করে দেখতে পেলাম যে আমি যা বলি, যা করতে চাই, তাই কি করি, যারা যা বলেন করতে চান তাই কি করেন। আমার একটা প্রশ্ন, যে তুমি এই যে বারবার এই যে সেই প্রায় ক্লাস 6 থেকে তুমি যা যা করছো তার একটা অ্যানালাইসিস তুমি দিচ্ছ, সেই অ্যানালাইসিস কি তখনকার অ্যানালাইসিস না এখনকার অ্যানালাইসিস? না, এইটা তখনকারই, এই মুহূর্তের কথাটা তখনকারই। কেননা আমি বলছি, আর তার সঙ্গে এখনকারটা বলছি যখন মিশে যাচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেই অ্যানালিসিস বা সেই বিশ্লেষণ কিন্তু তখনকার। কেননা আমি বলছি ওই সময় আমি আলাদা, শুধুমাত্র আমার মা, আমার বাড়ির লোকজন এইকে দেখতে পাচ্ছি, আর কেউ নেই পাশে। তখন আমি দেখলাম এইগুলো যে আমি বলি, করি, চলি, এটা কি সত্য, ঠিক আছে এটা সব? দেখলাম যে না, সব ঠিক নেই। আর ঠিক নেই মানে আমি হয়তো পুরোটা দিতে পারছি না, হয়তো আমাকে আরও বেশি করে দেওয়া, তার মানে এটা আমার মনের মতো কাজ না, তার মানে এটার জন্য আমি প্রাণপণ করছি না। তাহলে আমি কি করব? ওই সময় আমার এটা দ্বিধাদ্বন্দ্ব পড়লাম। ফলত যে একটু আলাদা হয়ে গেছিলাম, আস্তে আস্তে আমার রেজাল্ট বেরোলো, মোটামুটি একটা রেজাল্ট করেছি ভালো। এইবার উচ্চ পড়াশুনো করতে পারতাম, MSc করতে পারতাম হয়তো চেষ্টা করলে, কিংবা অন্য সব করতে পারতাম, আর চাকরিও করতে পারতাম। সেই সময় ওই থিয়েটার দেখার অভ্যেস কিন্তু আমার যায়নি। মাঝে মাঝে দেখি, ভাবি, এ করি, আর ভাবি আমি তো দেখে কী করবো, আমি তো এসব হব না কোনো দিন। এদিকে আমার বাবা তখনও অভিনয় করেন, এবার আমার বাবার বয়স হচ্ছে, অ্যাজমা ছিল, মারাত্মক কষ্ট পাচ্ছেন। আমার দাদা চাকরিতে ঢুকেছেন, বড় পরিবার। এই সময় আমি কাগজে একটা বিজ্ঞাপন দেখি যে নান্দিকার একটা 9 মাস ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা করছেন, প্রযোজনা ভিত্তিক। সেখানে 25 জন ছেলেকে তারা নেবেন, সেখানে একটা অমুক দিনে ডাক দিয়েছে। তা আমার তার আগে থিয়েটারের অভিজ্ঞতা বলতে কিছু নেই। তুমি তো থিয়েটার করবেই না ঠিক করেছিল। হ্যাঁ, কিন্তু পাড়ায় করেছি, ওই বাবা করেছে, এমনি মজা করে করেছি। বিজ্ঞাপনটা দেখে আকৃষ্ট হয়ে গেলেন? বিজ্ঞাপনটা দেখে আমার মনে হলো যে আচ্ছা, এই যে থিয়েটার আমি এত দেখি, বোঝবার চেষ্টা করি, তর্ক করি বন্ধুদের সঙ্গে, এই থিয়েটারের আতুর ঘরটা কীরকম, এটা কি দেখা যায়? কারণ আমি তখন তো বিচ্ছিন্ন, আমার রাজনৈতিক ধ্যান ধারণা একেবারে বিচ্ছিন্ন, মানে আমি কাজগুলো মধ্যে যেতে পারছি না, একটু ক্লান্তও হয়েছি ভেতরে ভেতরে। তো তখন আমি যাব না করেও একদিন চলে গেলাম, যে ডেটটা ছিল সেতে গেলাম, 47-1 শ্যামবাজার স্ট্রিট। তো আমি হেঁটে গেলাম আমার বাড়ি থেকে, ওটা বোধহয় 2 কিলোমিটার হেঁটে গেলাম, মানে যাওয়া যায়। আমি ভেবেছিলাম যাব না, কিন্তু আমি এগলি দিয়ে বেরোচ্ছি, ওগলি দিয়ে যাচ্ছি, কিন্তু আমি দেখছি ওই দিকেই যাচ্ছি। এবং গিয়ে পৌঁছে গেলাম, এবং গিয়ে দেখলাম প্রভূত ভিড়, 500-600 লোক এসছেন, ছেলে মেয়ে এসছেন। ওই প্রশস্ত ফুটপাথটা, সেখানে সবাই দাঁড়িয়ে আছেন, আর ভেতরে ঢাকঢোল, কি একটা হচ্ছে, একটা পরীক্ষা হচ্ছে। পরীক্ষা যে হবে আমি জানতাম না। তা আমি গেলাম, দাঁড়িয়ে দেখলাম যে না, যেরকম চেহারার ছেলেমেয়েরা এসছে সব, এইটা আমার জগৎ নাই, আমার দ্বারা হবে না, এরা অনেক কিছু জানে, আমি পারবো না এটা। আর শুনলাম পরীক্ষা হচ্ছে, মানে বাছাই হচ্ছে। সেটা তো একটু মনের কষ্ট লেগেছিল, বাছাই হবে কি, শেখাবে বলছো, তাহলে আবার বাছাই করার কি আছে? তো 25 জনকে তো নেবে, এসছে তো 500 জন, বাছাই তো করতেই হবে। আমি যখন চলে আসছি, তদানীন্তন নান্দিকারের তখন সেক্রেটারি ছিলেন প্রকাশ ভট্টাচার্য, তিনি, আমি চিনিও না তাকে, তিনি বললেন কি হলো, আমি ঘুরে গেছি যখন, তখন হাত ধরে বললেন কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি বললাম যে না, আমার না, এটা হবে না, আমি এসেছিলাম কিন্তু এটা আমার হবে না, আমি পরীক্ষায় পারবো না কিছু, আমি তাই চলে যাচ্ছি। উনি বললেন যে এসছেন যখন, এতটা একটা ফর্ম আছে, ফিল আপ করে দেখুন না, চেষ্টা করে, কত মানুষই তো এসছে, দেখুন না। ঠিক তার আগেই আমি নান্দিকারের একটা নাটক দেখেছি, আমার মনে হলো ঠিক আছে, বলছেন যখন করি। নামধাম, জ্ঞাতি, গোত্র, বুদ্ধিবৃত্তি এসব লিখতে হলো। তারপরে ডাক পড়লো, আমার ডাক পড়লো কি সেদিনই? সেই দিনই হবে, যা হবে। চলে যাবো বলে, কিন্তু তবু যেতে পারছি না, কিন্তু মায়ায় আটকে গেলাম। আমার যে ঘরে ডাক পড়লো, সেই ঘরে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আর সাথীলেখা সেনগুপ্তই নিচ্ছিলেন পরীক্ষা। আমি গেলাম, আমাদের ওই একটা বড় রিহার্সাল রুম, পরবর্তীকালে যেখানে আমি নিশি যাপনও করেছি। তো সেইখানে লাল মেঝের উপর ওরা বসতে বললেন, তারপর আমার পরীক্ষা শুরু হলো। আর আমার অহংকারে কান টান লাল হয়ে যাচ্ছে যে আমি জীবনে পরীক্ষা দেবো না বলে আমি চাকরি করিনি এখন অবধি, চাকরির একটা পরীক্ষা দিইনি, যে পরীক্ষা দেবো না, জীবন তো পরীক্ষা নিচ্ছে, আমি আবার পরীক্ষা দেবো না, তো এই অহংকারে আমি করিনি। আমি সেই থিয়েটার নিয়ে যারা নাকি করবো না ঠিক করেছিলাম, সেখানেই পরীক্ষা দিতে এলাম। হায় ঈশ্বর, কি হবে আমার? এইসব ভেবে যখন বসেছি, তখন তারা জিজ্ঞেস করলেন, কিন্তু ওদের দেখে আমার ভালো লাগলো। এদের দেখেছি মঞ্চের ওপর, তখন তারা নাম করা লোক। তার কয়েকদিন আগে ঘরে বাইরে দেখেছি, তার আগে নীলা বলে একটি প্রযোজনা করেছেন, সেটা দেখলাম নোরা থেকে করেছেন। তার আগে তো ফুটবল, আন্তিগণে, বা মাননীয় বিচারক মণ্ডলী, সবই, খড়িরগণ্ডি সবই দেখেছি। তো আমি বললাম যে, ওনারা জিজ্ঞেস করলেন প্রশ্ন, 2-1 উত্তর দিলাম। এবার আরম্ভ হলো যে কি জানি। আমি তো কিছুই জানি না, আমার তো কোনো ট্রেনিং নেই থিয়েটারের। আমি বললাম দেখুন, আমাকে কি জানি বলে লাভ হবে না, আমি চলে যাচ্ছি, কারণ আমি কিছুই জানি না। তো উনি বললেন যে না ঠিক আছে, কিন্তু তুমি গান জানো? বললাম না। নাচ? না, নাচ কী করে জানবো, আমার নাচের কোথায় ট্রেনিং হবে? আবৃত্তি বা কবিতা বলা? আমি কবিতা পড়ি খুব, কিন্তু কখনো কবিতা বলবো বলে তো পড়ি না, কবিতা চেঁচিয়ে বলেওছি, তাহলে একটা কবিতা বলো। তা আমি মনে আছে, আমি সে কথা আগেও বলেছি, শঙ্খ ঘোষ আমাকে বাঁচালেন।
আমি আর কবিতা বললাম। তার আগে আর একটা কবিতা বললাম, সেটা ওনাদের পরিচিত কবিতা ছিল না, আমি জানি। তো উনি বললেন যে একটা এমন কবিতা বলো যেটা আমরাও পড়েছি। তো বললাম, এবং তখন ওদের কি মনে হলো জানি না, আর অন্যান্য ইয়ে করতে করতে অমোঘ প্রশ্নটি এলো যে তোমার বাড়ি কোথায় এবং বাবা মা কি করেন? বললাম মা গৃহবধূ, বাবা অভিনয় করেন। হ্যাঁ, এই প্রথম বোধহয় ওই সমাবেশে ওরা অভিনেতার ছেলেকে পেলেন। হ্যাঁ, তোমার বাবাকে তারা চিনতেনও? হ্যাঁ, আমি বললাম তারপরে নাম, তখন বললেন সেই তুমি তো বিরাট লোকের ছেলে। আমি তা জানি না, আমার বাবা যাত্রায় অভিনয় করেন। হ্যাঁ, উনি খুব প্রথিতযশা অভিনেতা। মানে হ্যাঁ, অনেকদিন করছেন। ও আচ্ছা আচ্ছা। তখন আমি বললাম কিন্তু আমি ওনার জন্য আসিনি, আমি আপনাদের থিয়েটার দেখেছি। তারপরে উনি জিজ্ঞেস করলেন যে কী থিয়েটার দেখেছো, বললাম কোনটা ভালো লেগেছে, এবং তখন আমার বিতর্কিত কথা আরম্ভ হয়ে গেল যে এইটা ভালো লেগেছে। ফুটবল আমার অসম্ভব প্রিয় নাটক ছিল। আমি বললাম ফুটবল দেখে কিন্তু আমি আজ এসেছি বলা যায়, কেন এলাম নান্দিকারে যদি জিজ্ঞেস করেন। আর সাম্প্রতিক যেটা দেখি সেটা আমার ভালো লাগেনি। এটা বলা উচিত হয়নি আমার, তখন সবই নতুন নাটকটা নেমেছে এইভাবে বলা। যাই হোক, এইসব হলো। আরও দু একটা প্রশ্ন হলো, অন্যান্য আমি খেলাধুলোর খবর রাখতাম, রাজনীতির খবর রাখতাম, সেসব প্রশ্ন হলো। এবং আমি জানি ওরা বললেন 7 দিন বাদে ফলাফল বেরোবে। আমি মনে মনে জানি যে আমি ফেল করেছি। আমি বললাম যে না না ঠিক আছে, আপনারা ভালো থাকবেন ইত্যাদি এইসব, মানে ওরা বললেন উনি আমাকে, আমিও বললাম আপনারা ইয়ে করবেন। তা বেরিয়ে গেলাম, খুব রাগ হলো। আমি মনে হয় যে ফড়িয়াপুকুর দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরের আরেকটু দূর থেকে এলাম, আর ভাবলাম এদের একটা চিঠি লিখবো যে আপনারা শেখাবেন বলে পরীক্ষা নেন কেন, মানে শেখানোর আগেই পরীক্ষা, আর এইগুলো। আর আমি তো কিছুই পারলাম না, আমি তো 2টো কবিতা বলেছি আর কতগুলো এলোমেলো কথা বলেছি। তাহলে এদের সঙ্গে আর যোগাযোগ থাকবে না, আমি এত নিয়ে ভাবছিই বা কেন। এর মধ্যে 7 দিন চলে গেল কখন জানি না, এবং যেদিন ফলাফল বেরোবার দিন সেদিন সেই মাকড়সায় যেমন জাল বাইতে 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 ছিঁড়ে পড়ে, আবার গুটি 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 জাল বাইতে থাকে, ঠিক ওই রকম করতে করতে আরজি ঘরের ব্রিজ পেরিয়ে আমি 47-এর কোন আশায় তুমি আবার জানি না, মন চাইলো বললো। আর ওই ঘরটা আমার ভালো লেগেছে, কত লোক চারপাশ, অমুক তমুক, রুদ্রবাবুর সঙ্গে কথা বলে সাথী লেখা জিজ্ঞেস করছেন, এগুলো আমার কি একটা হলো। এলাম, আমি বলতে পারবো না নির্ধারিতভাবে, এবং জানি ফেল করব। আমি গিয়ে তাকালাম ওইটার দিকে, ফেল করা স্টুডেন্টরা যেরকম থাকে প্রস্তুত, সেরকম নিয়ে দেখলাম পুরো 25 জনের নাম, এবং একটা জায়গায় আমার নামটা দেখলাম, দেবশঙ্কর হালদার। আমি বললাম, আমি তো একটা কীরকম ভেতর থেকে উল্লাস এবং অবসাদ দুটোই ধরলো। তার কোনো বহিঃপ্রকাশ? কোনো প্রকাশ নেই, আমি শুধু সেটা আমার ভেতরে হচ্ছে। আমি আস্তে করে ওখান থেকে বেরোলাম। এরপরের গল্পটা ছোট্ট। বেরিয়ে আমি শুধু একজনের মুখোমুখি হলাম, তিনি একটা ম্লান মুখে আমাকে জিজ্ঞেস করলেন আপনার হয়েছে? আমি বুঝলাম তিনিও পরীক্ষা দিয়েছেন। বললাম হ্যাঁ, আমার নাম তো দেখলাম। ও আমার হয়নি জানেন। আমি বললাম যে ও আচ্ছা, কী নাম আপনার? জিজ্ঞেস তো করতে হয়, হতাশ একটি মানুষ। তো বললাম আমার নাম গৌতম হালদার। আমি তো আরেক মনে হচ্ছে আপনার নাম দেখেছি। তো বলছে না না, আমার নাম দেখিনি আমি। বললো আমি একটাই হালদার আছে, আমি দেখেছি, আপনি দেবশঙ্কর হালদার, আমি দেখেছি। আমার মনে হচ্ছে না আর একটা হালদার আমি দেখেছি, চলুন তো। বলে ওকে নিয়ে ঢুকলাম। আসলে ও 1 নম্বরে ছিল, ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, ও ওই 1 নম্বরের ওপরটা দেখেনি, 1, 2, 3 ছেড়ে দেখেছে সম্ভবত। ফলো তো ওকে আমি দেখালাম, এই তো গৌতম হালদার সবার উপরে। পরে আমাদের 7 দিন বাদে আবার ট্রেনিং শুরু হলো, এবং 86 সাল থেকে ওই যে আমি ঢুকলাম নান্দিকারে ট্রেনিং করতে, তারপরে আমার ফেরার রাস্তা, আমার তখন চাকরি করার বয়স ছিল, আমি ভেবেছিলামও চাকরি করব, কিছু একটা করবো, সবাই যেমন করে, তার সঙ্গে থিয়েটার যদি পারি করব। কিন্তু আমি দেখলাম যে একদিন আমি আমার ফেরার নৌকো পুড়িয়ে দিয়েছি, আমার আর ফেরার রাস্তা নেই। এর পরবর্তী পর্বে আমরা তোমার থিয়েটারের কথা, থিয়েটারের নানান দিক নিয়ে, যে দেবশঙ্করের জন্য আজকে আমরা এখানে বসেছি, সেই দেবশঙ্করের কথা আমরা পরবর্তী পর্বে শুনবো। বেশ, তখন দেবশঙ্করের সঙ্গে আলোচনায় আমি আশিস গোস্বামী আমি ছিলাম। পরবর্তী পর্বে আবার আমরা দুজনে ফিরে আসছি। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন দেবশঙ্কর হালদার। আলোচনায় ছিলেন আশিস গোস্বামী। সম্পাদনা সোহিনী মঞ্জুরি। প্রযোজনা অনন্যা মজুমদার।